গুণগত রসায়ন লেকচার 6 এ সবাইকে স্বাগতম। আমরা এই লেকচারে কভার করব বোর পরমাণু মডেল। আমরা বোর পরমাণু মডেল অবশ্য 9-10 এ আমাদের কনসেপ্ট আছে, সো আমরা এখানে ইন ডিটেইলস ডিসকাস করব, অর্থাৎ আরও হায়ার কিছু জিনিস নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা বোর পরমাণু মডেল পড়ানোর আগে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আমার প্রিভিয়াস লেকচার 5টা লেকচার যেন কভার করে এসো, তাহলে কিন্তু একদম ধারাবাহিকভাবে বুঝতে আমাদের জন্য সব কিছু ইজি হবে। হ্যাঁ, সো দেখো আমাদের প্রথম পরমাণু মডেল যেটা হচ্ছে কি থমসন পরমাণু মডেল, এবং থমসন পরমাণু মডেলকে বলছিলাম প্লাম পুডিং অ্যাটম মডেল। প্লাম পুডিং অ্যাটম মডেল। সো প্লাম পুডিং অ্যাটম মডেল এটা ছিল আমাদের প্রথম পরমাণু মডেল, এবং প্লাম পুডিং পরমাণু মডেলের সমস্যাটা কোথায় ছিল সেটা হচ্ছে এখানে দেখো, সেটা হচ্ছে এই যে উনি থমসন ইলেকট্রন আবিষ্কার করার পরে এই মডেলটা দেন হচ্ছে 1899 সালে, আর থমসন সাহেব ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে 1897 সালে। হ্যাঁ, উনি ইলেকট্রন আবিষ্কার করার পর একটা মডেল দেন, সেই মডেলটা ছিল এইরকম যে দেখো প্লাস চার্জ মাইনাস চার্জ কীভাবে থাকে। তো বলা হচ্ছে এটা অনেকটা তরমুজের বীজের মতো। তরমুজের বীজগুলো যদি বা বিসিগুলো যদি ইলেকট্রন বলো, তাহলে বাকি পুরোটা হচ্ছে পজিটিভ চার্জ। মানে একটা তরমুজ যদি নাও, সো তরমুজের রসালো অংশগুলো হচ্ছে কি পজিটিভ চার্জ আর বিসিগুলো হচ্ছে ইলেকট্রন, অনেকটা এভাবে করে। এই জন্য এটাকে তরমুজ মডেল বলা হয় বা প্লাম পুডিং অ্যাটম মডেল বলা হয়। পুডিং বলতে বোঝায় ফ্রুট কেকে কিশমিশ বা চেরিগুলো যদি ইলেকট্রন বলো, তাহলে কেকের বাকি অংশটা পুরোটাই পজিটিভ চার্জ, অনেকটা বলতে গেলে এরকম। এটা থমসন পরমাণু মডেল ছিল। থমসন এটা ছিল 1 নম্বর পরমাণু মডেল। সো এই মডেলটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। আমরা যখন আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করাই, এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে এটা কী হয়ে যায়, বোল প্রমাণিত হয়ে যায়। এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে কি একটা স্বর্ণের পাত নিয়ে আমরা একটা জিঙ্ক সালফাইডের পর্দা যদি রাখি আর এখানে যদি আলফা রশ্মি নিক্ষেপ করি, তাহলে আমরা দেখি যে 99% আলফা রশ্মি ভেদ করে চলে যায়, অর্থাৎ এটা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। 20,000 মধ্যে একটা কণা ধাক্কাকে বিপরীত দিকে চলে যায়, কিছু বিকৃত হয়। এখান থেকে বলেছিলাম পরমাণু কেন্দ্রটাই ধনাত্মক। শুধু কেন্দ্র ধনাত্মক বললে হবে না, সম্পূর্ণ পরমাণুর তুলনায় কেন্দ্রটা কত গুণ ছোট, 10,000 থেকে 1,00,000 গুণ ছোট, ইলেকট্রন বাইরে থাকে এরকম, এটাই আমরা বলেছিলাম। আচ্ছা, এটা ছিল আমাদের 2 নম্বর কনসেপ্ট, বলা যায় আধুনিক 2 নম্বর কনসেপ্ট। এরপরে এসে আমরা যখন রাদারফোর্ড পরমাণু মডেল যাই, রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে কি 1911 সালের কথা। এই ঘটনাটা হচ্ছে 1909 সালের ঘটনা। এরপরে আমরা যখন রাদারফোর্ডের কনসেপ্ট নিয়ে কাজ করি, এটা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং এখান থেকে প্রমাণিত হয় যে সব জায়গায় পজিটিভ চার্জ নেই, শুধু অল্প জায়গা জুড়ে কি আছে পজিটিভ চার্জ আছে, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ পরমাণুর তুলনায় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। তারপর রাদারফোর্ড পরমাণু মডেলের সামনে এসে যে কথাটা বলি, ইলেকট্রন যদি এরকম জিলাপির পেঁচার মতো কক্ষপথে ঘুরতে ঘুরতে কেন্দ্রে পড়ে যায়, তাহলে কিন্তু মডেল তো শেষ। আমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ দিয়ে এটার কী করি, মীমাংসা করি। এটা আমরা 9-10 পড়েছি। এখন ইন্টারমিডিয়েটে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বোর পরমাণু মডেল। আমরা এই বোর পরমাণু মডেলটা মূলত হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল যেটা আছে, এই মডেলটা 1913 সালে দিছে। এই মডেলটা 1913 সালে 1911 সালের ঘটনা, 1911 সালের ঘটনা। এরপর এই মডেলের ত্রুটিগুলো দূর করে আলোর কোয়ান্টাম তত্ত্ব এবং বিকিরণ সম্পর্কিত ধারণা নিয়ে বোর মডেলটা আসে। দেখো এখানে আমি থিওরিটিক্যাল ব্যাখ্যাটা এতগুলো ডিটেল কথা লিখব না, আমি জাস্ট কনসেপ্টটা ডিসকাস করব। আমার শিটে পিডিএফে তোমরা পুরো লেকচারটা পেয়ে যাবে, সো টেনশন করার কিছু নেই। আমরা আপাতত এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এরকম, তাহলে বোর পরমাণু মডেল, এই বোর পরমাণু মডেলটা মূলত হচ্ছে এটা 1913 সালে দেওয়া হয়। অনেকটা বলতে গেলে রাদারফোর্ড পরমাণু মডেলের যেটা কনসেপ্ট, ইলেকট্রন ঘুরতে ঘুরতে যে কেন্দ্রে পড়ে যায়, এটা একটা প্রবলেম। সো এই ত্রুটিটা দূর করা হয়, এবং এই বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে দুইটা কনসেপ্ট এটার উপর ভিত্তি হিসেবে দাঁড়িয়ে আছে। দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে, একটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের
কোয়ান্টাম তত্ত্ব। অ্যাকচুয়ালি এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে এরকম যে ম্যাক্স প্লাঙ্ক কিন্তু কোয়ান্টাম তত্ত্ব দেন, আর আইনস্টাইন কিন্তু কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারিত করেন। ম্যাক্স প্লাঙ্ক যে আমরা এই জন্য বোর পরমাণু মণ্ডল আমরা শুরু করার আগে কিন্তু আমরা অলরেডি এই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি, রাইট? তাহলে কিন্তু আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা কোয়ান্টাম তত্ত্বটা এই জন্য বোর পরমাণু মণ্ডল শুরু করার আগে এটা নিয়ে কথা বলেছি। তারপর হচ্ছে কি আমরা অলরেডি 2টা ভিডিও এটা নিয়ে করেছি। আচ্ছা, এরপর অর্থাৎ লেকচার 4-5 বলতে গেলে আমরা এই কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কাজটা করেছি। হ্যাঁ, এরপর দেখো কোয়ান্টাম তত্ত্বের জন্য আরেকটা হচ্ছে বর্ণালীর উপর ভিত্তি করে এই মডেলটা তৈরি করা হয়েছে। ভালো করে বুঝো, বোর পরমাণু মণ্ডলের ভিত্তি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আর বর্ণালী, অর্থাৎ বর্ণালী সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্ব যদি বলি, বর্ণালী সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, এখন আমরা যাব এই বর্ণালী সম্পর্কিত যেটা কোয়ান্টাম তত্ত্ব, এটার উপর ভিত্তি করে যে বোর পরমাণু মডেল প্রদর্শিত হয়েছে, তাহলে বোর পরমাণু মডেলের অ্যাকচুয়ালি 3টা কনসেপ্ট আছে। কয়টা কনসেপ্ট? 3টা কনসেপ্ট। বোর পরমাণু মডেলের 3টা কনসেপ্ট আছে, অর্থাৎ স্বীকার্য বলা যায় মূলনীতি। স্বীকার্য হচ্ছে পস্টুলেটস, 3টা স্বীকার্য আছে গুরুত্বপূর্ণ, যে বোর পরমাণু মডেল কীভাবে ডিল করে। সেই ডিলিংসটা হচ্ছে এরকম, বোর পরমাণু মডেল অনুসারে ওনারও যে লিমিটেশন নেই এমন না, আমি এটাকে কয়েকভাবে দেখাবো, তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে এরকম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কতগুলো এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ওনার মতে এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হয় শেল বা অরবিট। এদের অনেক নাম আছে, শেল বা অরবিট বা শক্তি স্তর বা এদেরকে প্রধান কক্ষপথ বলা হয়, প্রধান কক্ষপথ। ঠিক আছে, শেল, অরবিট, শক্তি স্তর, প্রধান কক্ষপথ, এভাবে বিভিন্নভাবে নামকরণ করা হয়। আর এগুলোকে এভাবে লেখা হয় n=1, n=2, n=3, n=4, এভাবে যাবে, n=5, 6 এভাবে যাবে। আর এদেরকে এভাবে করে ডিনোট করা হয় k, l, m, n এভাবে। আর এদের সাধারণ একটা নাম আছে, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কক্ষপথ বা এটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি, প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখে এটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, n দ্বারা, স্মল n দ্বারা, n=1, n দ্বারা প্রকাশ করি সবাইকে। সো খেয়াল করো, বোর পরমাণু মডেল অনুসারে যেটা প্রথম কনসেপ্ট, এটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত। তাহলে আমরা শক্তি স্তর সম্পর্কিত যে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলা হচ্ছে ইলেকট্রন কতগুলো বৃত্তাকার কক্ষপথে বিশেষ অনুমোদিত বা নির্দিষ্ট শক্তির কতগুলো কক্ষপথে আবর্তন করে। আচ্ছা, তাহলে এই বৃত্তাকার কথাটা কিন্তু রং, কারণ ইলেকট্রন শুধু একটা সারফেসেই মুভ করবে এটা পসিবল না। অ্যাকচুয়ালি একটা ফুটবল হচ্ছে ধরো গোলক, আর একটা রিং, ছুরি, ব্রেসলেট, হার, এগুলো হচ্ছে কি বৃত্ত। তো ইলেকট্রন শুধু একটা সারফেসে ঘুরবে এরকম কোনো সুযোগ নেই। সো এটা অবভিয়াসলি একটা বৃত্তাকার কথাটা, যেটা এই কনসেপ্ট, বৃত্তাকার কনসেপ্টটা অ্যাকচুয়ালি রং, বৃত্তাকার হবে না কক্ষপথগুলো। যার কারণে এরপরে যে মডেলটা এসেছে বোর সামারফিল্ড, সেই মডেলে কিন্তু এই কনসেপ্টটা একটু কী করা হয়, কারেকশন করা হয়। হ্যাঁ, অর্থাৎ এটা বৃত্তাকার হবে না, উপবৃত্তাকার বা 3D হবে। আচ্ছা, সো এটা একটা আমাদের জন্য একটা লিমিটেশন বলা যায়, বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না। তবে আমরা এখানে এই শক্তি স্তর সম্বন্ধে একটা কী পাবো, ধারণা পাবো। ঠিক আছে, অর্থাৎ আলাদা আলাদা এরকম কক্ষপথ। আর যেহেতু ইলেকট্রন এখানে ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, তাহলে ইলেকট্রন কেন্দ্রে পড়ার কোনো কি নেই, সুযোগ নেই। আর একটা বিষয় হচ্ছে কি, যে কোনো কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এখান থেকে আমরা বলি 2n² ফর্মুলা দিয়ে আমরা মেনটেন করি। সেটা হচ্ছে যেমন প্রথম কক্ষপথে 2 × 1² মানে 2টা, দ্বিতীয় কক্ষপথে হাইস্ট থাকতে পারবে 2 × 2² মানে হচ্ছে কত, 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে, 2 × 3² 18টা। এই 2n² ফর্মুলা দিয়ে প্রথম কক্ষপথে কয়টা সর্বোচ্চ থাকতে পারে, 2টা। তারপর ফোর্থ কক্ষপথে হাইস্ট কয়টা থাকতে পারে, 32টা, এভাবে যাবে। সো তাহলে দেখো ইলেকট্রন কতগুলো বৃত্তাকার কক্ষপথে মুভ করে। তারপর হলো ঘোরার সময় ইলেকট্রন শক্তি শোষণ করে না, বিকিরণ করে না, তাহলে এটা কেন্দ্রে পড়ার কোনো কি নেই, সুযোগ নেই। অর্থাৎ আমরা রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে যে কথাটা বলছি, ঘোরার সময় যদি শক্তি শোষণ বা বিকিরণ করে তাহলে এটা কেন্দ্রে গিয়ে পড়ে যাবে, ফলে এটা মডেলটার অস্তিত্ব টিকবে না। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন এরকম ঘোরার সময় শক্তি শোষণ বা বিকিরণ করে না, জাস্ট শক্তি শোষণ করলে উপর উঠবে,
যে কোনো কক্ষপথ থেকে বিকিরণ করলে নিচে নামবে, সেটা আমরা কনসেপ্ট 3-তে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের শক্তি স্তর সম্পর্কিত কনসেপ্ট। তারপর হচ্ছে এখানে দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ অর্থাৎ কৌণিক ভরবেগ নিয়ে যে কনসেপ্ট সেটা কি দেখো, এমনি ভরবেগ কি, এম্বর সম্পন্ন কোনো বস্তু যদি বি বেগে মুভ করে তাহলে তার ভরবেগ আমরা পি ইকুয়াল এম বি, ভর গুণ বেগ বলি, রাইট, ভরবেগ। তো কৌণিক ভরবেগ করলে কি হয়, এরকম আর ব্যাসার্ধের কোনো কক্ষপথে এম্বরের কোনো বস্তু যদি ভি বেগে মুভ করে, রোটেট করে, তাহলে এটার কৌণিক ভরকে আমরা এল বলি, এল ইকুয়াল এম ভি আর, এম ভি আর। তো বলা হচ্ছে উনি এম ভি আর ইজ ইকুয়াল এন টাইমস এইচ বাই 2 পাই। দেখো পাই এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আমরা অলরেডি ইয়াতে কোয়ান্টাম তত্ত্বে ডিসকাস করেছি এটা। আর এন মিনস প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এভাবে যাবে। তো এম ভি আর দেখো এটা কিন্তু একটা বোরের লিমিটেশন, কারণ বোর সাহেব উনি কিন্তু এই তত্ত্বটা অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ এক্স্যাক্টলি কিসের সমান হবে, এন টাইমস এইচ বাই 2 পাই এর সমান হবে। তাহলে প্রথম কক্ষপথের জন্য একরকম, দ্বিতীয় কক্ষপথের জন্য একরকম, তৃতীয় কক্ষপথের জন্য একরকম, এক এক কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এক এক রকম পাওয়া যাবে। কিন্তু এটার ব্যাখ্যাটা কী হবে, এটার ব্যাখ্যাটা কিন্তু অর্থাৎ এই ইকুয়েশনটা কীভাবে এসেছে সেটা কিন্তু বোর বলতে পারেন নাই, এবং এটা ব্যাখ্যা করেছেন ডি ব্রগলি। আমরা যখন ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব পড়াবো তখন আমরা এটা প্রমাণটা দেখাবো অনেকটা। এটা অলরেডি আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। হ্যাঁ, এটা নিয়ে আমি আলাদাভাবে এটা কীভাবে এসেছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আমরা ডি ব্রগলি ওয়েব ইকুয়েশন আসা পর্যন্ত অপেক্ষা করো, ঠিক আছে। এটা লেকচারটা সম্ভবত 9 বা 10 আমি ডিসকাস করব, টেনশন করার কিছু নেই। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় স্বীকার্য। আমরা পরবর্তীতে এসে তৃতীয় স্বীকার্য যখন বলবো, অর্থাৎ আমি এখানে যদি শর্ট করে লিখি, আমরা এন সম্পর্কিত যে কনসেপ্ট সেটা ছিল এরকম। এন এটা প্রধান শক্তি স্তর বা এন সম্পর্কিত সমস্যা, সেটা হচ্ছে কি এখন দেখো দ্বিতীয় স্বীকার্য আমরা এম ভি আর ইজ ইকুয়াল এন টাইমস এইচ বাই 2 পাই, এটা নিয়ে আমরা কথা বলেছি। দেন আমরা যাব তৃতীয় স্বীকার্য, সেটা ছিল এইরকম। তৃতীয় স্বীকার্যটাকে, তৃতীয় স্বীকার্যটা হচ্ছে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করলে সেটা কিভাবে দেখো বলা হচ্ছে ডেলি মিনস এনার্জি অফ আপার শেল মাইনাস এনার্জি অফ লোয়ার শেল, উচ্চ শক্তি স্তরের শক্তি মাইনাস নিম্ন শক্তি স্তরের শক্তি, বা তুমি সেটাকে এভাবে লিখতে পারো E2 মাইনাস E1 ইকুয়াল HF বা H নিউ বা H টাইমস C বাই ল্যামডা। ডেলি ইকুয়াল এনার্জি অফ আপার শেল মাইনাস এনার্জি অফ লোয়ার শেল। তাহলে এটার সম্পর্কটা কোথায়, এটা আমরা বলেছি যে পরমাণুকে উত্তেজিত করলে আমরা কী পাওয়া যায়, বিকিরণ পাওয়া যায়। সো এটার একটা আমি কনসেপ্ট বুঝাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা যে এটা কীভাবে হয়, এরকম কেন। তাহলে প্রথম স্বীকার্য হচ্ছে আমরা শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য, তৃতীয় স্বীকার্যটা হচ্ছে কি আমাদের শক্তি স্তর শক্তি শোষণ কিংবা বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। তাহলে শক্তি শোষণ কিংবা বিকিরণ সম্পর্কিত কীভাবে এই জিনিসটা হয় একটু দেখো। সেটার একটা এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্ট হচ্ছে এরকম। আমরা এই যে পরমাণুকে যদি উত্তেজিত করি, ধরো একটা টেস্ট টিউব নেওয়া হয়েছে, এখানে এই টেস্ট টিউব হচ্ছে এখানে আমরা কিছু হাইড্রোজেন গ্যাস রাখলাম। আচ্ছা, এটাকে আমরা ইলেকট্রিক্যাল কানেকশন দিলাম, ধরো প্লাস মাইনাসের সাথে কানেকশন দিলাম, তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন এটাকে যদি আমরা ইলেকট্রিক শক দিই, দিলে এখান থেকে আমরা কী পাওয়া যায়, বিকিরণ পাওয়া যায়। ঠিক ছিল এভাবেই। এটা অনেকটা একটা বাল্ব জ্বালানোর মতো, এটা নিয়ে জাস্ট একটা মনে করো এটা বাল্ব জ্বলছে আর কি। হ্যাঁ, বাল্ব জ্বল, তো বাল্ব জ্বললে আমরা কী হয়, নিচে আলো বিকিরিত হবে। আচ্ছা, আলো বিকিরিত হবে, এবং তুমি যদি আলোকে যদি পাস করাও, অর্থাৎ এই আলো যদি পাস করাও, যে ধরো আমি একটা প্রিজমের মধ্যে দিয়ে আলোকে পাস করাবো, তো আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করলে কী হবে, আলো 7 রঙে বিভক্ত হবে, রাইট। আচ্ছা, এটা যদি একটা হয় প্রিজম হয়, প্রিজমের মধ্যে দিয়ে আলোটা কত হবে, 7 রঙে ভাগ হবে। আমরা কি বলছিলাম তখন সেটাকে, বেনি আসহকলা। এই যে বেনি আসহকলা, বেগুনের নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল, অর্থাৎ আমরা কি বলছিলাম, এই দৃশ্যমান যেটা সেটা হচ্ছে কি
380 থেকে 780 ন্যানোমিটার। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, এই যে আমরা হাইড্রোজেন গ্যাস নিলাম, হাইড্রোজেন গ্যাস নিয়ে তাকে যখন উত্তেজিত করব তাহলে কি পাওয়া যায়, বিকিরণ পাওয়া যায়। এবং বিকিরণটাকে আমরা যদি কোনো প্রিজমের মধ্যে দিয়ে পাস করি এই আলোটাকে, তাহলে এটা কি হয়ে যাবে, 7 রঙে বিভক্ত হয়ে যাবে, যেটাকে আমরা বলি বর্ণালী। কি বলি, বর্ণালী। আমরা ভালো করে বুঝো, সেটা হচ্ছে কি, বোর পরমাণু মডেলে আমরা যেই কনসেপ্টটা নিয়ে ডিসকাস করলাম সেটাখানে আমরা কোয়ান্টাম তত্ত্বের ব্যবহার পাচ্ছি। অর্থাৎ আমরা যে আলো যাই, ভালো করে বুঝো, তাহলে আলো যে যাই ওয়েভ আকারে যাক বা পার্টিকেল আকারে যাক, আমরা জন্য যে এটার জন্য যে ইকুয়েশন ইউজ করি সেটা হচ্ছে ইকুয়াল, আমরা বলছিলাম যে ফোটন, যেহেতু যে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণের একক হচ্ছে ফোটন, ফোটনগুলো কীভাবে যায়, ফোটনের শক্তি কীভাবে নির্ধারিত হয়, ই প্রপোর্শনাল টু নিউ, যত বেশি কম্পনশীল তার শক্তি তত বেশি। এখান থেকে আমরা বলি ই ইকুয়াল এইচ নিউ, নিউ বলতে আমরা বুঝি কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক বলতে একটা ভ্যালু কত, 6.63 10⁻34 জুল সেকেন্ড, রাইট। আচ্ছা, দেন আমরা বলছিলাম ভি ইকুয়াল এফ ল্যামডা বা সি ইকুয়াল নিউ ল্যামডা, সি বলতে আলোর বেগ 3 × 10⁻⁻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 ⁻যে এটা হচ্ছে বিকিরণের জন্য। কিসের জন্য, বিকিরণের জন্য। আমরা এখন বোর পরমাণু নিয়ে যে কথাটা বলছি, ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে শক্তি শোষণ কিংবা বিকিরণ করলে, এটা একটা ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাচ্ছে, শক্তি শোষণও হইতে পারে, শক্তির বিকিরণও হইতে পারে। কিন্তু শক্তি শোষণ কিংবা বিকিরণ এই জিনিসটার মিনিং কি, অর্থাৎ আমরা পরমাণুকে উত্তেজিত করলে বা হিট এনার্জি অ্যাপ্লাই করলে বা এটাকে এনার্জি অ্যাপ্লাই করলে, তাহলে ইলেকট্রনগুলো তখন কী করে না, একটা কক্ষপথে স্থির থাকে না, তখন ইলেকট্রনগুলো কী করে, লাফিয়ে ওঠে বা নেমে যায়। তো এটার উপর ভিত্তি করে তখন যে বিকিরণটা বের হয়, সেই বিকিরণটা আমরা সেই বিকিরণের ইকুয়েশন কিন্তু এটা। এই জন্য এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যখন ইলেকট্রন শক্তি শোষণ কিংবা বিকিরণ করবে, তাহলে কতটুকু শক্তি শোষণ বা বিকিরণ করবে, যে শক্তি স্তরের পার্থক্য, সেটাকে আমরা বলি E2 - E1 বা এনার্জি অফ আপার শেল মাইনাস এনার্জি অফ লোয়ার শেল, এভাবে করে লিখি আমরা স্মল এল। সো এটাকে আমরা কি লিখি, HF বা H নিউ বা H টাইমস C/λ, রাইট, C/λ, এভাবে করে লিখি। তাহলে মনে রাখবা, এই যে পরমাণুকে কী করলে, উত্তেজিত করলে যেটা পাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিকিরণ, বা আমরা বলি বিভিন্ন কালারের। এবং কোন কোন কালারে পাবো সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, বিভিন্ন সিরিজ দেখাবো। সো এখানে একটা জিনিস মাথায় রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি, পদার্থ গঠিত হয় পরমাণু দ্বারা, বিকিরণ গঠিত হয় ফোটন দ্বারা। ভালো করে বুঝো, পদার্থ গঠিত হয় পরমাণু দ্বারা। ওকে, ফাইন। দেন আমরা এই জন্য পরমাণু মডেলটা বলেছি, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, নিউক্লিয়াস আরও 100+ কণিকা আছে বলেছিলাম। আর বিকিরণ গঠিত হয় ফোটন দ্বারা। বিকিরণ আমরা যে পরমাণুর উত্তেজিত অবস্থায় যে বিকিরণ, বিভিন্ন রে পাই, তড়িৎচুম্বকীয় বিকিরণ পাই, এগুলোর একক হচ্ছে ফোটন। বিকিরণ গঠিত হয় ফোটন বা কোয়ান্টাম দ্বারা, ফোটন বা কোয়ান্টাম দ্বারা, ফোটন বা কোয়ান্টাম দ্বারা আমরা কি হয়, বিকিরণ গঠিত হয়। আর পরমাণুর উত্তেজিত অবস্থা হচ্ছে ইলেকট্রন, পরমাণু বা ইলেকট্রনের উত্তেজিত অবস্থায় বিকিরণ। অ্যাকচুয়ালি পরমাণুকে উত্তেজিত করলে যে শক্তিটা বের হয় সেটা হচ্ছে মূলত বিভিন্ন তড়িৎচুম্বকীয় বিকিরণ আকারে বের হয়। তো এটাই মাথায় রাখতে হবে। এই জন্য আমরা পরমাণুর উত্তেজিত অবস্থার ক্ষেত্রে ইকুয়েশন আমরা লেখার সময় এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে শক্তি কতটুকু শোষণ বা বিকিরণ করছে সেটাকে আমরা HF বা H নিউ বা এই কোয়ান্টাম ইকুয়েশন দ্বারা লিখি। তাহলে প্রথম স্বীকার্য ছিল আমাদের শক্তি স্তর সম্পর্কিত, যেগুলোকে আমরা শেল বলি বা অরবিট বলি। দ্বিতীয় স্বীকার্য ছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নিয়ে। এখন আমরা দেখালাম শক্তি স্তর স্বীকার্য নিয়ে, এবং এটার উপর ভিত্তি করে বলেছি হাইড্রোজেনের যে হাইড্রোজেন পরমাণুকে উত্তেজিত করলে কী পাওয়া যায়, বিকিরণ পাওয়া যায়, বা আমরা এটাকে যে আলোটা বের হয় সেটাকে আমরা চাইলে 7 রঙে ভাগ করতে পারি। এখন কোয়েশ্চেন হচ্ছে, শুধু কি আমরা এখানে দৃশ্যমান আলোই দেখা যাবে? উত্তর হচ্ছে না। অর্থাৎ হাইড্রোজেনকে আমরা উত্তেজিত করলে বিভিন্ন রকম বিকিরণ পাবো। সেটার একটা আমি কনসেপচুয়াল বিষয়টা দেখাচ্ছি। এটা নিউক্লিয়াস মনে করো, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ,
তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, এরকমভাবে আমি যদি পঞ্চম ষষ্ঠ এভাবে দেখাই, পঞ্চম কক্ষপথ, আচ্ছা পঞ্চম ষষ্ঠ পর্যন্ত দেখালাম আমি। আচ্ছা একটু এদিকে চলে আসছে, তোমরা অবশ্যই এটাকে হাসিও না, জাস্ট কক্ষপথ বুঝো। n = 1, তাহলে দেখো n = 1, n = 2, n = 3, n = 4, n = 5, n = 6। আচ্ছা এটাকে আমরা বলি K L M N O P, এভাবে যাবে, সিকোয়েন্স অনুসারে যাবে, প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এভাবে করা যাবে। এখন অনেকের কাছে এটা প্রশ্ন থেকে থাকে, সেটা হচ্ছে কি হাইড্রোজেন তো প্রথম কক্ষপথ 1s1, হাইড্রোজেন তো 1s1, তাহলে এতগুলো কক্ষপথ দেখাইছি কেন? অ্যাকচুয়ালি কক্ষপথ আছে কিন্তু ইলেকট্রন নাই। এটা অনেকটা বলতে গেলে তোমার বাড়ি মনে করো 10 তলা, তোমরা 1 তলা 2 তলায় থাকো, কোনো রকম 1 তলায় থাকো, কিন্তু বাকিগুলো তোমরা ভাড়া দিয়ে দিছো, আর কেউ না থাকলে খালি থাকবে, বিষয়টা অনেকটা এরকম। সো এখন আমরা পরমাণুকে হাইড্রোজেনকে উত্তেজিত করলে কি পাচ্ছি? বিকিরণ পাচ্ছি। ওকে, এখন শুধুমাত্র কি অ্যাকচুয়ালি দেখো বিকিরণ নাম তো আমরা বলেছি যে আমরা শুধু দেখি কত 380 থেকে 700 ন্যানোমিটার, এর চেয়ে কম হলেও দেখি না, বেশি হলেও দেখি না। এটা অলরেডি তোমাদেরকে আমি কোয়ান্টাম তত্ত্ব পড়ানোর সময় দেখাইছি যে বিভিন্ন রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ সেটা কীভাবে হয়। যেমন আমরা সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বলেছিলাম গামার, ওই মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্স-রে, ইউভি, দৃশ্যমান, তারপর হচ্ছে কি আইআর রশ্মি বা অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, তারপর মাইক্রো তরঙ্গ, তারপর হচ্ছে বেতার তরঙ্গ। সো এখানে একটা জিনিস মাথায় রাখো যে এই আমরা যখন এই ইলেকট্রনকে যখন উত্তেজিত করি তাহলে বিভিন্ন শক্তি স্তরে লাফিয়ে ওঠে ইলেকট্রন, কিন্তু আমরা নামার ক্ষেত্রে কিন্তু সবাই প্রথম কক্ষপথে নেমে আসে না, অর্থাৎ পরমাণুকে উত্তেজিত করলে এরা বিভিন্ন কক্ষপথে লাফিয়ে ওঠে, বিভিন্ন কক্ষপথে লাফিয়ে ওঠে, কিন্তু নামার ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রিক শক দেওয়া বন্ধ করে দিব সবাই কিন্তু প্রথম কক্ষপথে নেমে আসে না। ধরো এখানে কিছু ইলেকট্রন প্রথম কক্ষপথে নেমে আসে, মনে করো 2 থেকে নেমে আসে, 3 থেকে নেমে আসে, 4 থেকে নেমে আসে, 5 থেকে নেমে আসে, 6 থেকে নেমে আসে, মনে করো এরকম। কোত্থেকে নেমে আসবে সেটা হচ্ছে আমি এখানে এভাবে লিখে দিচ্ছি, লোয়েস্ট হাইয়েস্ট। দেখো লোয়েস্ট n1 ইকুয়াল হচ্ছে 1, আর n2 ইকুয়াল কি হতে পারে 2, 3, 4, 5, 6 এভাবে হতে পারে। অর্থাৎ এই ধরনের কেসের ক্ষেত্রে ইলেকট্রন প্রথম কক্ষপথে নেমে আসবে। কোন কক্ষপথে নেমে আসতে পারে? এটা 1-এ নেমে আসবে, 2, 3, 4, 5, 6 এভাবে করে যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন নেমে আসতে পারে। দ্বিতীয় কক্ষপথে নেমে আসতে পারে, তৃতীয় থেকে নামতে পারে, চতুর্থ থেকে নামতে পারে, পঞ্চম থেকে নামতে পারে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখব না, কারণ এটা হচ্ছে কি অতিবেগুনি অঞ্চলে থাকবে, অতিবেগুনি রশ্মি নির্গলিত হবে, এই ক্ষেত্রে কিন্তু অতিবেগুনি রশ্মি, এটা কিন্তু আমরা দেখব না। তো এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। কি বলা হয়? লাইম্যান সিরিজ বলা হয়। 1 নম্বর এই ঘটনাকে বলা হয় লাইম্যান, সায়েন্টিস্ট লাইম্যান এটা আবিষ্কার করেন। এবং এই ধরনের বিকিরণ, অর্থাৎ এই আমরা হাইড্রোজেনকে উত্তেজিত করলে এই ধরনের একটা ঘটনা পাবো। সেটা হচ্ছে কি আমরা কি করব বলা যায়, এটা আমরা দেখব না, কিন্তু এটা আমরা অবজার্ভ করতে পারবো ডিটেক্টরের মাধ্যমে। আর এটাকে বলা হয় অতিবেগুনি অঞ্চলে ঘটবে, আর এটাকে লাইম্যান সিরিজ বলা হয়। সায়েন্টিস্ট লাইম্যান এটা আবিষ্কার করেন। আচ্ছা, যদি এমন হয়, আমি এটা একদম মুছে দিচ্ছি এখন, যদি এমন হয় যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন নেমে আসতেছে, যদি দ্বিতীয় কক্ষপথে নেমে আসে, প্রথম কক্ষপথে নাম আসবে না, এরা ভয় পায়, কারণ ওদের মধ্যে আবার আসলে আমাদেরকে আবার কি করা হবে, হিট এনার্জি দেওয়া হবে, উত্তেজিত করা হবে। সো তারা এই বয়ে আর আসে না, আমরা এটা n = 2-তে নেমে আসে, এরা 2-তে নেমে আসে। তার মানে এখানে এই ধরনের কেসের ক্ষেত্রে এটা অতিবেগুনি অঞ্চলে পাওয়া যাবে, মাথায় রাখি অতিবেগুনি অঞ্চলে পাওয়া যাবে। আর তুমি যদি বলো n1 = 2-তে নেমে আসবে, কোত্থেকে নেমে আসবে? 3 থেকে নামতে পারে, 4 থেকে 5 থেকে 6 থেকে। আমরা এটাই কিন্তু দৃশ্যমান, এটাকে বলা হয় বামার সিরিজ। কি বলা হয়? বামার সিরিজ। আচ্ছা, তো এটাকে বামার সিরিজ বলা হয়। এভাবে করে তুমি যদি তৃতীয় কক্ষপথে নেমে আসে, এটা প্রথম দ্বিতীয়, যদি তোমার তৃতীয়তে নেমে আসে, চতুর্থ থেকে নামতে পারে, পঞ্চম থেকে নামতে পারে, ষষ্ঠ থেকে নামতে পারে, 3-তে নামবে, 4 থেকে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে, তখন এটাকে বলা হয় লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পেটসেন সিরিজ বলা হয়। পেটসেন সিরিজ। তো এটাও কিন্তু এক সায়েন্টিস্টের নাম অনুসারে, এবং এটা হচ্ছে অবলোহিত অঞ্চলে পড়বে। n1 = 3 এখানে, n2 = কত হতে পারে? 4, 5, 6, 7 যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে কি আমাদের অবলোহিত অঞ্চলে, অবলোহিত। প্রথমটা ছিল আমাদের অতিবেগুনি অঞ্চলে। আমরা মূলত যেটা দেখি সেটা হচ্ছে কি বামার সিরিজটা, শুধু দৃশ্যমান কিন্তু এটাই।
এরপর হচ্ছে পার্সেন্ট সিরিজ। আচ্ছা, যদি এভাবে হয় চতুর্থ কক্ষপথে নেমে আসে পঞ্চম থেকে বা ষষ্ঠ থেকে বা সপ্তম থেকে, এটাকে বলা হয় দেখো ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ। এরপর এটাকে বলে ফুনট সিরিজ বলা হয়। যদি পঞ্চম কক্ষপথে নেমে আসে, এটাতে নেমে আসে, এটাকে বলা হয় ফুনট সিরিজ, ফুনট সিরিজ। তা হাইড্রোজেনের ক্ষেত্রে আর পাওয়া যায় না, যদিও আরও একটা সিরিজ আছে, এটাকে থমসন সিরিজ বলে। হাইড্রোজেনের ক্ষেত্রে থমসন সিরিজ বা হামফ্রিজ সিরিজ, থমসন সিরিজ, থমসন সিরিজ বা হামফ্রিজ, হামফ্রিজ, হামফ্রিজ সিরিজ। এটা কিন্তু হাইড্রোজেনে দেখা যায় না, অন্য অন্য করতে দেখা যায়। সেখানে আমরা টোটাল 5 ধরনের সিরিজ নিয়ে কথা বলতে পারি। সেটা হচ্ছে কি লাইম্যান সিরিজ, এটা যদি প্রথম কক্ষপথে নেমে আসে ইলেকট্রনগুলো, যদি আমরা বিকিরণ বন্ধ করে দিই। দ্বিতীয় কক্ষপথে নেমে আসে, এটাকে বলে পার্সেন্ট সিরিজ। তৃতীয়তে নেমে আসলে ব্র্যাকেট। দেখো পার্সেন্ট, ব্র্যাকেট, ফুনট, এই তিনটাই কিন্তু অবলোহিত অঞ্চলে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? অবলোহিত অঞ্চলে পাওয়া যাবে। আর এখানে অনুমানিক 4 মনে করো এই যে ব্র্যাকেট সিরিজে কোথেকে নামতে পারে 5, 6, 7 এরকম থেকে নামতে পারে। এরপর ওটা 5 নাম্বার আর কি। আচ্ছা, তাহলে খেয়াল করো, পরমাণুকে উত্তেজিত করলে বিভিন্ন বিকিরণ পাওয়া যায়, আর উত্তেজনা বন্ধ করে দিলে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে নেমে আসে। তবে যারা প্রথম কক্ষপথে নেমে আসে তারা একটা সিরিজ সৃষ্টি করে, এটাকে বলে লাইম্যান সিরিজ, এবং এটা হচ্ছে অতিবেগুন অঞ্চলে পাওয়া যাবে। আমরা বামার সিরিজ যেটা বলেছি, দ্বিতীয় কক্ষপথে যদি নেমে আসে তখন বামার সিরিজ, এটা দৃশ্যমান, আমরা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হবে এটা। আর এটা হচ্ছে কি আমাদের লাইম্যান সিরিজ যেহেতু অতিবেগুনি অঞ্চলে, অতিবেগুনি অঞ্চলের রেঞ্জ হচ্ছে আমাদের 10 ন্যানোমিটার থেকে 350 ন্যানোমিটারের মধ্যেই এটা পাওয়া যাবে। সিমিলারভাবে এটাকে আমরা এরপর একটা যদি তৃতীয় কক্ষপথে নেমে আসে এটাকে পার্সেন্ট সিরিজ বলা হয়, চতুর্থ কক্ষপথে নেমে আসে এটাকে ব্র্যাকেট সিরিজ বলা হয়, পঞ্চম কক্ষপথে নেমে আসলে ইলেকট্রনগুলো এটাকে ফুনট সিরিজ বলা হয়, এবং এগুলো এক এক সায়েন্টিস্টের নাম অনুসারে এক একটা সিরিজ লেখা হয়। তাহলে আমরা যদি বলি যারা প্রথম কক্ষপথে নেমে আসে তারা একটা সিরিজ, দ্বিতীয় কক্ষপথে নেমে আসলে এভাবে একটা সিরিজ, তৃতীয় কক্ষপথে নেমে আসলে আর একটা সিরিজ। তাহলে ওভারঅল আমি যদি বলি পরমাণুর উত্তেজিত অবস্থা হচ্ছে বিকিরণ, আর এটাই আমাদের ছিল মূল কনসেপচুয়াল বিষয়। সো আমরা বোর পরমাণু মডেলের 3টা কনসেপ্ট নিয়ে কথা বলেছি। একটা হচ্ছে কি আমাদের শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের কৌণিক ভরবেগ নিয়ে স্বীকার্য, তৃতীয় স্বীকার্য হচ্ছে কি আমাদের শক্তি শোষণ কিংবা বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। এটার উপর ভিত্তি করে আমরা দেখালাম যে পরমাণুর উত্তেজিত অবস্থাটা অ্যাকচুয়ালি কী, অর্থাৎ পরমাণুর সাথে বিকিরণের সম্পর্ক কী, অর্থাৎ আমরা মডেলের সাথে কোয়ান্টাম তত্ত্বের সম্পর্কটা কী সেটা আমরা ইন ডিটেলস ডিসকাস করেছি। এবং পরমাণুকে উত্তেজিত করলে কী পাওয়া যায়, বিকিরণ পাওয়া যায়। সেই বিকিরণটা দৃশ্যমানও হইতে পারে, অদৃশ্যমান হইতে পারে। সো এটা হচ্ছে কি এতটুকু লেকচার হচ্ছে বোর পরমাণু মডেল নিয়ে আমার লেকচার 1। আমরা লেকচার 2তে আরও বিস্তারিত যাব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।